দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা তেমনই একটি আলোচনা করব। আলোচনার জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে, আগে পরিচিত হয়ে নিব। আছেন জনাব মোস্তফা কামাল, লেখক ও সাংবাদিক, এবং আরেকজন অতিথি উনি হচ্ছেন জনাব আমিরুল মোমেনিন মানিক, লেখক এবং সাংবাদিক। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আজকের এটা নিউজে এসেছে যে সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ উনি বলেছেন আজকে এনটিভির সাথে একটি সাক্ষাৎকারে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সালেউদ্দিন আহমদ উনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এনবিআর সহ আর্থিক খাতে যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিল, এবং এটা কিন্তু নেওয়া হয়েছিল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে, মানে ইতিবাচক সাড়া পেয়ে তাদের সাথে কথা বলে বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসেই সরকার আবারও সেই পুরনো ব্যবস্থায় আবার রিভার্স করেছেন বা ফিরে গেছেন, এবং এই সংস্কারে সেই ধারাবাহিকতাটা যেহেতু রক্ষা করা যায়নি এটা খুবই দুঃখজনক উনি বলেছেন। এবং ওনার মতে যে রাজস্ব আহরণ, যেটা এই সরকারেরও কিন্তু বাস্তবায়ন করার কথা এবং তাদের এই অবজেক্টিভে আছে, এটা বাড়াতে হলে আসলে এই পরিবর্তনটা আনাটা জরুরি। কামাল ভাই, প্রথমে আপনার থেকে জানতে চাচ্ছি যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এটার ব্যাখ্যাটা কিরকম হওয়া উচিত? জি, ধন্যবাদ আপনাকে। খুব প্রাসঙ্গিক বিষয়। বাজেটের সাথে এনবিআর এর একটা গুরুতর সম্পর্ক আছে। জি, আমরা অনেক সময় ভুলে যাই বিষয়টা। তবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টার্ব করার প্রশ্নে, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে ডিস্টার্ব করার প্রশ্নে মনে থাকার কথা আপনার, প্রায় প্রতিদিনে যমুনার সামনে কেউ না কেউ গিয়ে একটা হাজিরা দিতেন, অর্থাৎ ডিস্টার্ব করা। জি। আর ঠিক ওই সরকারকে বাজেটের আগে, অর্থাৎ গেল বাজেটটার আগে আচ্ছা রকমের ডিস্টার্ব করেছিল এনবিআর, যে এনবিআরকে দুটি ভাগ করা নিয়ে একটা বিতর্ক বেঁধেছিল, এবং এটা দীর্ঘদিন আলোচিত হচ্ছিল। ভাগ অর্থাৎ একটা হচ্ছে রাজস্ব নীতি অথবা রাজস্ব আহরণ, আর আরেকটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। তো সেটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বিভিন্ন অর্থনীতিবিদরাও বিভিন্ন সময় কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে রাজস্ব আহরণের গতি বাড়াতে গেলে আর প্রশাসনিক দিকটা দেখতে গেলে দুটো ভাগ করলে ভালো হয়। তো নানান কথামালা, নানান ঘটনার পরবর্তীতে কিন্তু একটা সংস্কার প্রস্তাবে সেটা এসেছে। কিন্তু দেখা গেল বাস্তবে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে যেসব কথা বলে, নির্বাচনের পরে তারা এগুলো ভুলে যায়। তো এবার শুধু ভুলে যায়নি, এবার ভুলে যাওয়ার মাত্রাটা কম, বরং এবার এক ধরনের স্বীকৃতি এসেছে যে আমরা সময় ক্ষেপণ না করার জন্য একটু হাঁ হাঁ করেছি, যেটা আমাদের একটা কৌশল ছিল। এটা মোটেই আসলে কৌশল নয়, এটা অপকৌশল। ইচ্ছে ব্যাখ্যা শুনেছেন আপনিও, আমরাও শুনেছি যে এটা হচ্ছে নতুনত্ব, কিন্তু ভুলে না গিয়ে স্বীকার করা। ওনাদেরও তো অবজেক্টিভ সেম, রাজস্ব আহরণ তো ওনাদেরও, তাহলে তো এইটার এফেক্টিভনেস তো ওনাদেরও রিয়েলাইজ করা উচিত। সিরিয়াসলি ওনারা এখন নিজেরা ভুক্তভোগী হচ্ছেন এবং নিশ্চয়ই উপলব্ধিও করছেন। আর অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিভিন্ন কমিশন নয় বা বিভিন্ন কমিটি নয়, যতগুলো সিদ্ধান্ত নিয়েছে আমরা কিন্তু মোটামুটি যতটুকু জানি একটাও নিজেরা নেন নাই। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলেছে। সেটা যদি এখন কেউ লুকানোর চেষ্টা করেন সেটা মিথ্যাচার হবে। সেপারেট ভাবেও কিন্তু একসাথে, হ্যাঁ, কখনো আলাদা আলাদা। প্রথমত মনে থাকার কথা 5 আগস্ট সেনাপ্রধান যখন একটা মোটামুটি মধ্যস্থতার জায়গায় আসলেন, প্রথম কিন্তু রাজনৈতিক দলগুলোকেই ডেকেছেন। ওই রকম একটা স্পর্শকাতর সময়ও রাজনৈতিক দলগুলোকে এ আমল দেয়াটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক, যে তাচ্ছিল্য না করে কাছে নেয়া, যে তাদের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। এই নতুনত্বর মধ্যে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে নির্বাচনের পর বিভিন্ন কমিশন বলেন, বিভিন্ন কমিটি বলেন, বিভিন্ন ওয়াদা বলেন, ওগুলো কিন্তু প্রতিনিয়ত খেলাপ হচ্ছে। কোনোটা তারা শুনতেই চাচ্ছেন না, আর কোনোটা বলছেন যে ওই সময় আমরা খুব জরুরি কাজে হুঁ বলেছি বা হাঁ বলেছি। আবার পাশাপাশি বলছেন যে আমরা আরো ভালো করে করব। তো যখন বলছেন আরো ভালো করে করব, তখন প্রশ্ন তো আসে যে তো এড়িয়ে যাচ্ছেন কেন, বা এড়িয়ে গেলেন কেন, বা অস্বীকার করছেন কেন? আবার মাঝে মধ্যে বলেই ফেলছেন যে আমাদের সাথে কোনো আলোচনায় হয়নি, এর আগে অস্বীকৃতি জানাচ্ছেন। তো এটা হচ্ছে একদিকের একটা মন্দ দিক, বদ চর্চা যেটাকে বলা চলে। এটা হয়তো ভবিষ্যতে ভুগতে হবে সবারই,
রাষ্ট্র এমন একটা ব্যবস্থা যে রাষ্ট্র ক্ষমতায় যায় তিনি কিন্তু হাড়ে হাড়ে টের পান যে কত কষ্ট হয় এক একটা বিষয় সামনে টেনে নিতে। এই সরকার বাজেট দিয়েছে মাত্র 4 মাসের মধ্যে। আমরা বাজেটে নানান সমালোচনা করি, ত্রুটি ধরি, এটা যেমন সত্য, কত কষ্ট যে এই সরকারের করতে হয়েছে 4 মাসে একটা বাজেট দিতে গিয়ে, তারা প্র্যাকটিক্যালি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তো নিশ্চয়ই এনবিআর এর যিনি ওই সময়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অত্যন্ত মেধাবী মানুষ, তিনি প্রথমত বলতে পারেন একটা তথ্য আমাদেরকে জানিয়েছেন, এটা তথ্যের মতো করে নিতে চাই। দ্বিতীয়ত এই সরকারের উপরও একটা তাগিদ কিন্তু বর্তানো হলো ওনার এই তথ্যের মধ্য দিয়ে। তো আমরা আশা করব সরকার রাজস্ব যে কত জরুরি, বা এবারের বাজেট মিলাতে গিয়ে রাজস্ব নিয়ে যে কি পরিমাণ টানাহেঁচড়া করতে হয়েছে, নানান খাত আবিষ্কার করতে হচ্ছে যে কোত্থেকে কত আসবে। কারণ আমাদের যে প্রথাগত যেই বাজেট, শুধু আমাদের না, মোটামুটি সারা বিশ্বেই আপনি আমি আমরা বাজেট করি সামর্থ্য অনুযায়ী, কতটুকু আছে ততটুকু দিয়ে একটা বাজেট করি। আর সরকারকে কিন্তু বাজেট করতে হয় যেটা নাই সেটা ধরেও বাজেট করতে হয়, একটা আকাঙ্ক্ষা আছে, একটা স্বপ্ন আছে, ওইটাকেও বাজেটে ধরতে হয়, ধার কর্য করতে হয় তখন। আর দ্বিতীয় উৎস হচ্ছে রাজস্ব আদায় করা। আর রাজস্ব আদায়ের বড় খাত হচ্ছে বা বড় স্টেশন হচ্ছে এনবিআর। তো নিশ্চয়ই সরকার এই বিষয়টা ভাববে, গুরুত্ব দিবে, এবং এই সরকার চাইলে পারবে, এবং একটু স্বীকার করে নিলে ভালো হয় যে আমরাও রাজি ছিলাম এটার সাথে। জি, ধন্যবাদ কামাল ভাই। আমি মানিক ভাই আপনার কাছ থেকে একই, আসলে প্রশ্নটা একই, যে আপনি কিভাবে দেখছেন, এবং যেটা কামাল ভাই বলছিলেন ওটার পরিপ্রেক্ষিতেই যে যদি বলি যে এই যে নীতি এবং ব্যবস্থাপনা দুইটা উইং যে আছে, এমন কি হতে পারে যে এই সরকার আবার আগের জায়গায় ফেরত গেছেন, বিকজ ওনারা ভাবছেন যে এটাকে দুইটাকে একসাথে রেখেই এটার সংস্কার সম্ভব, বা এই যে আমরা যে রাজস্ব আহরণ বলছি বা এটাকে ম্যানেজ করা, ইভালুয়েট করা প্রপারলি, সেটা সম্ভব কিনা, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা দেখছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং সহ আলোচক মুস্তফা কামাল ভাইয়ের প্রতি নিরন্তর ভালোবাসা। দেখুন, সময় হচ্ছে সবচেয়ে বড় নির্ণায়ক। আমি এই সময়ে যখন দাঁড়িয়ে যে চিন্তা করছি, আবার এই সময় পেরিয়ে গেলে আরেক ধরনের চিন্তা করছি। আমরা যদি এই ভূভাগের কথা চিন্তা করি, এই দক্ষিণ এশিয়ায় এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। যে আওয়ামী লীগ জামাতের সঙ্গে মিলে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছে, সেই আওয়ামী লীগই তো তত্ত্বাবধায়ককে বাতিল করে দিয়েছে। আবার যে তত্ত্বাবধায়ক সরকারকে গ্রহণই করবে না বিএনপি, সেই বিএনপি নির্বাচন দিয়ে এই তত্ত্বাবধায়ককে গ্রহণ করেছে। মানে সময়ে সময়ে যে আমাদের রাজনীতিবিদরা পরিবর্তিত হয়ে গেছেন, এটা তো আমাদের চোখের সামনে আছে। গত 55 বছরে এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। পরিবর্তন মানে ডিসিশন, এটা কি ইনডিসিশনে ভোগা বলে, নাকি এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কি, যেটা কামাল ভাই বলছিলেন যে মাঝে মাঝে ওনারা অস্বীকার করছেন, মাঝে মাঝে বলছেন যে ওটা ওর চেয়েও বেটার বেতন, মানে এখানে বিষয় হয়েছে যে আমি যখন ক্ষমতার বাইরে থাকছি তখন এক ধরনের চিন্তা করছি, ক্ষমতার বৃত্তের মধ্যে যখন যাচ্ছি তখন আরেক ধরনের চিন্তা করছি। দেখুন, এই সংসদে কিন্তু গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। বিচার বিভাগ পৃথকীকরণের জন্য যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল, আলাদা সচিবালয়ের অবকাঠামো পর্যন্ত পাশ হয়ে গিয়েছিল, সেটাও বাতিল হয়েছে। ভবনও শুরু হয়েছিল, ভবনের কাজও শুরু হয়েছিল, এবং কর্মকর্তা কর্মচারীদের সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত করা হয়েছিল, কিন্তু এগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এখানে একটা সামান্য হলেও আশার দিক আছে, যদি সেটা বাস্তবায়ন হয়। আইনমন্ত্রী বলেছেন যে আমরা গুম সংক্রান্ত বিষয়ে এমন শক্ত আইন করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ করে গেছে সেটার প্রয়োজন হবে না। এইটা যদি আমি ধরে নেই, তাহলে এই আপনি যে কর নিয়ে সংস্কার হয়েছে, সেক্ষেত্রে যদি সরকার পূর্বের জায়গায় ফিরে গিয়ে নতুন করে আইনের সংস্কার করে নিজেদের মতো করে, হ্যাঁ, তারা এখন বলতে পারে বা বলছেও যে আমাদের পছন্দ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের সেই সব সংস্কারের বিধি বন্দোবস্ত, সুতরাং আমরা নতুন করে করব। এই নতুন করে যদি তারা করে তাহলে ঠিক আছে, কিন্তু তারা যদি নতুন করে না করে বরং পুরনো বন্দোবস্তের মধ্যে নিজেদেরকে আটকিয়ে রাখে বা সেটাই পুনর্বহাল করে, তাহলে খুবই ভয়াবহ আমি মনে করছি। কত পুরনো? মানে আমি বলছি যে সেই 16 বছর, যে 16 বছর আমরা ফেলে এসেছি গণতন্ত্রহীনতায়, সেই পলিটিক্সের হিস্ট্রি আমরা চেঞ্জ দেখতে চাচ্ছে জনগণ, যেটা আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তন না করে যদি আগের জায়গায় আমরা ফেরত যাই তাহলে দুঃখজনক হবে। যে সংস্কার হয়েছিল সেখানে ধরেন কর জালের সীমা বৃদ্ধি, তারপরে বাণিজ্যিক সহজীকরণ, এবং আমাদের যে অবকাঠামো ছিল, আমাদের যে
করের একটা কাঠামো ছিল সেটাকে ভেঙে দিয়ে নতুনভাবে বিস্তৃত করবার জন্য এবং যাতে আমাদের রাজস্ব বৃদ্ধি পায় এবং একটা কাঠামোর মধ্যে আসে, সেই জন্যই কিন্তু সংস্কারটা হয়েছিল। এখন এই সংস্কার নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে, যদিও এই কথাগুলো ওই সময়ে ওঠেনি। ক্ষমতাসীনরা কথা বলতে পারেন যে আমরা অন্তর্বর্তীকালীন সময়ের সংস্কারের চেয়ে বেটার সংস্কার করতে চাই, তো সেটাও তো আমাদেরকে দৃশ্যমানভাবে দেখাতে হবে, না হলে তো জনগণ মনে করবে যে আমরা এই নতুন কোন হীরক রাজার ভূখণ্ডে চলে এলাম, মানে এইরকম clarification-টা একটা দরকার, না হলে confusion create হয়, এখন সেটাই। ডক্টর সালেউদ্দিন আহমেদ যেটা বলছেন সেই জায়গা থেকে আসলে আমাদের আরো দেখতে হবে যে কি হচ্ছে। তার মন্তব্যটাই একেবারে অকাট্য হিসেবে, তথ্য হিসেবে ধরে নিলাম, কিন্তু আগামী দিনে এই সরকার অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে, করের সীমার ক্ষেত্রে বা রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে আর কি কি করবে সেটার জন্য আরো খানিকটা আমরা অপেক্ষা করতে চাই, যেহেতু বাজেট অধিবেশন চলছে। জি, মানে লেটস বি অপটিমিস্টিক, Yes, আমরা লেটস ওয়েট এন্ড সি যে হোয়াট Yes. হ্যাপেন্স। জি, আমরা এরপরে যে বিষয়টা আনতে চাচ্ছি, আমরা জানি, আমরা নিউজেও দেখেছি যে যে ঘটনাটা ঘটেছে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে যাবার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধাগ্রস্ত হন, আমরা জানি প্রধানমন্ত্রী তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। তবে উনি বলেছেন যে এই ঘটনায় বাংলাদেশ ভারতের যে খানিকটা উন্নতি হয়েছে সম্পর্কে, যেটা 5ই আগস্ট পরবর্তী সময় মানে গিয়ে ঠেকেছিল, সেটাতে আসলে কোনো প্রভাব পড়বে না, এবং পরবর্তীতে যদি ভারতের পক্ষ থেকে ওনাকে আবার আহ্বান জানানো হয় উনি আবারও যাবেন। কিন্তু একই সাথে উনি এটাও বলেছেন যে উনি কিন্তু ব্যক্তি হিসেবে যাননি, উনি কিন্তু একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। তাই একটা মেসেজ সবার যাওয়া মানে জানা দরকার বা কাছে পৌঁছানো দরকার, সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। এই যে ওনার বক্তব্যটাকে আপনি কিভাবে বলবেন কামাল ভাই? এটা কি দুটো ভাগে ভাগ করতে পারি। কনফ্লিক্টিং নাকি না, কনফিউজিং নাকি? পরিষ্কার উনি দুটা ভাগে তিনি clear। ভাগ করেছেন। আচ্ছা, ঠিক আছে। একটি হচ্ছে তিনি যেটা বলেছেন এটা কূটনৈতিক শিষ্টাচার, যে আশা করা যায় সামনের সমস্যা আমাদের সম্পর্ক সমাধান আরো হবে। ভালো হবে। কূটনৈতিক ভাষা এইভাবেই বলতে হয়, বলা যায় না যে খারাপ হয়ে যাবে। প্রথমত তার সংবাদটা আমাদের এখানে যেভাবে এসেছে, আমরা যে কোনো বিষয় নিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়েছি আমরা গত কিছুদিন ধরে, যে আদৌ এই ধরনের তথ্যের জন্য অথবা ঘটনার জন্য আমরা প্রস্তুত না, বা ধারণারও বাইরে। আমরা তো ছিলাম বেনজিরকে নিয়ে, কিন্তু ঘন্টা কয়েকের ব্যবধানে আমরা চলে গেলাম ডাক্তার জাহেদের কাছে। তো এমনভাবে বিভাজন আসতো সংবাদদাতে যে ওখানে বেনজির গ্রেপ্তার, ওখানে আবার ডাক্তার জাহেদও গ্রেপ্তার, অর্থাৎ আটক, গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা বাক্যের সাথে গেঁথে দেয়া হচ্ছে। এটা প্রথমত আমাদের জন্য অপমানজনক। আবার তিনি তার ভিসা ছিল কিনা, পাসপোর্ট লাল ছিল না, কোন কালার ছিল, এই প্রশ্নগুলো সামনে আনা হয়েছে। কিন্তু যখন ওনাকে বলা হলো যে যেতে, আবার তিনি যাননি, তার মানে হচ্ছে ওই সংক্রান্ত জটিলতা ছিল না অথবা নেই। তো তিনি যে চলে এসেছেন এটা কিন্তু একটা ছোট্ট একটা প্রতিবাদ। হ্যাঁ, উনি বলেছেন উনি 2 অবশ্যই ঘন্টা একটা- অপেক্ষা করেছেন এবং তারপরে ওনার মনে হচ্ছে যে সৌজন্যটা প্রপার ছিল না, সেটা বলেছেন যে একজন অর্থাৎ যাওয়ার guest প্রশ্নে হিসেবে আর সমস্যা রাষ্ট্রের- ছিল না, কিন্তু তিনি চলে এসেছেন। জি, তো ডাক্তার জাহেদ সম্পর্কে কয়েকটা তথ্য এখানে দেয়া দরকার। তিনি অত্যন্ত মেধাবী মানুষ, ছাত্র জীবন থেকেই বরাবরের ক্লাসের সেরা ছাত্র তিনি, সেটা তার মেডিকেল শিক্ষায়ও। পরবর্তীতে তিনি রাজনীতি এসেছিলেন মাহমুদুর রহমান মান্নার সাথে অল্প কয়েকদিন। তারপর তিনি বিএনপির সাথে একটা সম্পৃক্ততা ছিল, দলে আসেননি। খুব ভালো বলেন, ভালো লেখেন। আবার তার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা ভারতে নিষিদ্ধ। আবার ওনাকেও মোটামুটি কালো বা লাল কোনো একটা তালিকাভুক্তিতে নেওয়া হয়েছে। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে ভারত বিরোধী কিছু কথাবার্তা ওনার আছে। আবার গত সপ্তাহখানেক আগে ওনার একটা মন্তব্য ছিল খুব ভিন্ন রকম, যে ডক্টর ইউনূসের সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছিল, আশা করা যায় শিগগিরই সেটা কেটে যাবে, ওনারা ওই পদক্ষেপ নিচ্ছেন। জি, তো তিনি শুনালেন পদক্ষেপ নিচ্ছেন, পরবর্তী কি পদক্ষেপ সেটা দেখার আগে আমরা হস্তক্ষেপ দেখলাম, যে ওনাকে অর্থাৎ আটকে দেয়া হয়েছে, এতটুকু বলা যায়। তিনি অপমানিত হয়ে এসেছেন। এখানে মনে রাখতে হবে তার 2-3 দিন আগে মাত্র আমাদের এখানে ভারতের নতুন হাই কমিশনার এসেছেন। ঘটনাগুলো কিন্তু ধারাবাহিক, 1-2 দিনের ব্যবধানেই। তিনি
সড়ক পথে আসলেন। বাংলাদেশে হাই কমিশনারদের মধ্যে সড়ক পথে আসার তিনি সম্ভবত দ্বিতীয় জন, আমার যদি ভুল না হয়ে থাকে। এর আগে এসেছিলেন মিস্টার দোরাইস্বামী, তিনিও সড়ক পথে এসেছিলেন। তো এসে তিনি একটা বার্তা দিলেন, খুব সুন্দর বার্তা, যে দুটা দেশকে মিলেমিশে চলার একটা আহ্বান জানালেন। সেই সাথে কিছু সংখ্যা জানালেন, যে ভারতের 140 কোটি, আমাদের এখানে 20 কোটি, 160 কোটি যদি আমরা একসাথে চলি, আমরা বিশ্বে একটা সুপার পাওয়ার হয়ে থাকব। সাদামাটা বাংলায় কিন্তু পরিষ্কার কথা, দুটা দেশ কেন একসাথে হব, বা দুটা দেশের জনগণ কেন একসাথে হব? 1980 সালে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7টা দেশকেই এরকম একটা ছায়াতলে এনে সার্ক গঠন করতে চেয়েছিলেন, যেটা ফাংশন হয়েছে 85 সাল থেকে। তো ভারত কিন্তু 7টা দেশের এই ছাতা সহ্য করেনি, কিন্তু তারা দুইটা দেশের ছাতা চাচ্ছে। তো এটার মধ্যে একটা বার্তা আছে, খুব একটা কঠিন বার্তা আছে। তো আবার তথ্য এবং বিশ্লেষণের বিষয় আছে। আমাদের বিগত যিনি প্রধানমন্ত্রী, অর্থাৎ বিতাড়িত প্রধানমন্ত্রী বলি আমরা, স্বৈরাচার বলি আর ফেসিস্ট বলি, যেই নামে বলি, তিনি কিন্তু ভারতে আছেন। আবার একই সময়ে যখন আমরা এইসব ঘটনা কথা বলছি, বা এই মুহূর্তেও বিভিন্ন সীমান্তে তারা পুশিন করছে, আমাদের এখানে পুশিনের চেষ্টা করছে। তার মাত্র 2-3 দিন আগে কিন্তু আবার বিজিবি বিএসএফ সম্মেলনও হয়েছে। এক ধরনের একটা, আমরা কোনো যে একদিকে অ্যাটেনশন দেব ওই অবস্থা কিন্তু নেই, যে কোনটার জের কি, কোনটার জের কি আমরা বুঝে উঠতে পারছি না, বা আমাদের আলোচনায়ও অনেকে আসছে না, বা আমরা জানিও না বিষয়টা। অনেকগুলো যারা সীমান্তে আছেন তারা খুব ভালো করে জানেন, গত মাস 2-1 ধরে আমাদের যে সীমান্তরক্ষী বাহিনীটি আছে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের কিন্তু ছুটি ছাটা নেই। গত ঈদেও তাদের ছুটি ছিল না। আবার এখানে আরও একটা নতুন মাত্রা যোগ হয়েছে এবার এই পুরসিনকে কেন্দ্র করে। শুধু বিজিবি প্রতিরোধ করছে তা কিন্তু নয়, স্থানীয়দেরকে তারা সাথে নিয়ে ফেলেছে। কোথাও কোথাও বিজিবি যাওয়ার আগে স্থানীয়রা প্রতিরোধে চলে যাচ্ছে। এর পরবর্তীতে আরেকটা পদক্ষেপ আছে, যেটা গণমাধ্যম ওইভাবে আসছে না। যখন পুরসিন করা যাচ্ছে না, তাদেরকে ফেরত নেওয়া হচ্ছে, নিয়ে 0 পয়েন্টে রাখা হচ্ছে। ওখানে যে কি মানবিক বিপর্যয় যাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে একটু একটু করে আসা শুরু হয়েছে। এতে করে বিশ্ব কিন্তু ভারতের এই ভূমিকাগুলো দেখছে, একটার পর একটা ঘটনা কিন্তু দেখছে। আবার পুরসিন করার সময় কিন্তু বয়ানও দেয়া হচ্ছে যে কেন পুরসিন করা হচ্ছে, যে এখান থেকে যারা গেছে তাদেরকে নাকি তালিকাভুক্ত করা হয়েছে। তো আমাদের এখানে তো হালকা করে আলোচনায় আছে যে আমাদের এখান থেকে তো সাম্প্রতিক সময়ে অনেকে গেছেন, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীরা আছেন, ওনারা ওই তালিকার মধ্যে আছেন কিনা। আবার যিনি এটার স্পোকসম্যান, যিনি এই তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছেন, বাবু শুভেন্দ্র, যতটুকু জানা যায় ওনার আব্বাও ওখানে আছেন, ওই তালিকায় ওনার বাবা আছেন কিনা আমাদের কাছে ওই সংক্রান্ত তথ্য কিন্তু নেই। ওনার মা বরিশালের, মা তো এখন কলকাতায় বসবাস করেন। তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো আমাদের এখানকার সাতক্ষীরার। তো অর্থাৎ আমাদেরকে যে তারা এক এক সময় এক একটা গোঁজা মিল দিচ্ছেন, আবার সমান্তরালে মিষ্টি মিষ্টি কথা বলছেন, একসাথে হয়ে যেতে বলছেন। এটা আমাদের কুমিল্লা অঞ্চলে মেঠো বাংলা আছে একটা, বলে যে দেখায় তরমুজ খাওয়ায় বাঙ্গি। আর চিটাগাং অঞ্চলে একটা গান আছে জনপ্রিয়, মধু হই হই বিষ খাওয়াইলা। অর্থাৎ একদিকে বিষ খাওয়াচ্ছেন, আরেকদিকে মিষ্টি কথা বলছেন, আরেকদিকে পুরসিন করছেন। ইংরেজি নাম পুরসিন, খাঁটি বাংলা হচ্ছে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়া। তো যে ব্যাখ্যা আবার দিচ্ছেন, শুধু পাঠানো বন্ধ করবেন না, সামনে আরো পাঠাবেন, আরো তালিকা আছে, এসব ভাষা কিন্তু বলা হচ্ছে। ওই দিক থেকে তো আমরা নিজেদেরকে নিয়ে একটু হলেও গর্ব করতে পারি যে ওখানকার বাবু শুভেন্দু সহ কয়েকজন যে ভাষায় কথা বলেন। আমাদের এখানেও ভাষা নিয়ে সমস্যা আছে, গালমন্দ আছে সাম্প্রতিক সময়, তবু ওনার মতো ভাষায় আমরা কথা বলছি না। এটা কিন্তু আমাদের সৌন্দর্য। আবার দেখেন একেবারে সাম্প্রতিক ঘটনা, আজকের ঘটনা, যেটা ভারতের মনোভাব কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। আমাদের নাটক অঙ্গনের বিশিষ্টজন মোশাররফ করিম এবং ওনার ওয়াইফ ওখানে হেনস্থা হয়েছেন। এটা কিন্তু তারা মাঝে মধ্যে এই ধরনের ট্যাগও করেছেন। আবার আমরা চিকিৎসা নিতে গেলে ওখানে কি নাজেহাল হই, বা তারা কখনো কখনো ঘোষণা দিয়েও এ নাজেহাল করে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লেখায় আছে, ছোট্ট করে আমি বলি, যে এখান থেকে এক জমিদার বাবু গেলেন ওখানে একটু ঘুরতে দেখতে, রাতে উনি একটু নাটক দেখলেন। মধ্যরাতের পর উনি আর ওনাকে খুঁজে পাচ্ছেন না। পরে ওনাকে পাওয়া গেল নদীর পাড়ে, উনি উপর হয়ে পড়ে আছেন, ধুতিটা বাতাসে উঠছে। এগুলো কিন্তু একদম প্রাগৈতিহাসিক সময়ের কথা। অর্থাৎ ওনারা আমাদের সাথে এই আচরণটা নিয়মিতই করেন, এবং এটাকে তারা খুব একটা ঘটনা মনে করেন না।
আমরাও আবার মানতে মানতে এত অভ্যস্ত হয়ে গেছি, তাদের সাথে সম্পর্ক, অবশ্যই প্রতিবেশীর সাথে তো সম্পর্কের বিচ্ছেদ ঘটানো যাবে না, সম্পর্ক থাকবে। কিন্তু এই চেষ্টাটা আপনি যেটা বলছেন জি। যে দুই দেশের সম্পর্ক, হ্যাঁ, এটা আমরা তো বাংলা যে এখান যত থেকে শুনছি। সমালোচনাই করুক, ভারতের এইসব বিষয়ে একটু স্পষ্ট করে কথা বলা, বা যদি আরো শক্ত করে বলেন চোখে চোখ রেখে কথা বলা, জি। সেটা একটু শুরু হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে। সেটার ফলো আপ কিন্তু আমরা আর পরবর্তীতে দেখছি না, বরং মাঝে মধ্যেই তারা আমাদেরকে কোনো না কোনোভাবে পেয়ে বসার একটা চর্চা কিন্তু প্রতিনিয়ত করছে, নিয়মিত করছে, গালমন্দ করছে, তাচ্ছিল্য করছে, হেনস্থা এবং অপদস্থ হ্যাঁ, করছে। জি, জি, ওখানে গিয়ে একটা সেটাই। সময় তো ঘোষণা দিয়েই করেছিল যে আমাদের কেউ চিকিৎসা নিতে গেলে স্বজনদেরকে যেন কোনো হোটেলে তাদের কাছে খাওয়া বিক্রি না করে। মানে কত অমানবিক দেখেন। আবার আপনার মনে আছে কিনা, 8 আগস্ট সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, 8 আগস্ট, ঠিক ওই দিনে তারা জি। ফেনী নদীর বাঁধ খুলে দিয়েছে। অর্থাৎ পানিতে কিন্তু নোয়াখালী, ফেনী, কুমিল্লার একটা অংশ ডুবিয়ে দিয়েছে। একদিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, আরেকদিকে পানিতে ডুবে যাচ্ছে ওই অঞ্চলটা। অর্থাৎ ভারতের সাথে মর্যাদার সাথে এগুলো নিয়ে কথা বলতে হবে। তো ডক্টর জাহিদুর রহমান প্রশ্নে তলব করা হয়েছে রাষ্ট্র ওদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিকে তলব করা হয়েছিল। তিনি কি ব্যাখ্যা দিয়েছেন আমরা কিন্তু সেটা এখনো জানি না। আমাদের ওটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে যে তাদের দিক থেকে এই মুহূর্ত পর্যন্ত কোনো বক্তব্য স্পষ্ট আসেনি। জি। তো আবার ডাক্তার জাহিদ কিন্তু ওখানে বেড়াতে যাননি, এটাও মনে রাখতে হবে। সেটাই, তিনি উনি ওটাই সরকারের বললেন যে প্রতিনিধি ব্যক্তি হয়ে হিসেবে উনি গেছেন, তো একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যাননি, উনি একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। পরিচয় আছে তার, জি। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। আবার একটা অনুষ্ঠানে গেছেন, তো তার সাথে যে এই আচরণ করে যে বার্তাটা দেয়া হয়েছে, এটা আমাদের গোটা জাতির জন্য কিন্তু বিব্রত। আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে তথ্য উপদেষ্টার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। জি, এখন কি ব্যবস্থাটা নেওয়া হয় বা পদক্ষেপটা কিরকম হয় আমাদের মধ্যে একটু দেখতে হবে। জি, মানিক ভাই, আপনার কাছে একই একই প্রশ্ন যে এটা আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ যখন আমরা বলছি যে এই যে বারবার বলা হচ্ছে দু দেশের সম্পর্কের যতখানি ঘাটতি হচ্ছিল বা পিছিয়ে গেছিল, হোয়াট এভার ইট ইজ, সেখান থেকে উত্তরণের চেষ্টা, এই চেষ্টাটা কি তাহলে যা হচ্ছে আসলে এই পুশিন একদিকে, আরেকদিকে হেনস্থা বলেন বা অপদস্থ বলেন বা ঠেকানো বলেন, যেটাই হোক, যতটুকু হচ্ছে এই ঘটনাগুলো, এটা এই ইন্ডিকেশনটা কি এরকম আসে না যেটা বাংলাদেশের চেষ্টাটাই দেখা যাচ্ছে আসলে ওনাদের ওই সাইড থেকে, কি মানে চেষ্টাটা কি আসলে এক দেশের পক্ষ থেকে আসছে? ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছিল যে নির্বাচিত সরকার এলে সম্পর্ক উষ্ণতার দিকে যাবে। জি। কিন্তু আমরা যদি 12ই ফেব্রুয়ারির পর বর্তমান সময় পর্যন্ত পর্যালোচনা করি, দেখব যে সম্পর্ক উষ্ণতায় যাবার কোনো ধরনের আভাস নেই, বরং আরো শীতল হচ্ছে। দেখুন, দীনেশ ত্রিবেদী এসেছেন, তিনি গুজরাটে বেড়ে ওঠা মানুষ, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছেন, মন্ত্রী হয়েছেন, চমৎকার বাংলা বলতে পারেন। তিনি স্থলপথে এলেন, এসেই যে বোমাটা ফাটালেন, সেই বক্তব্য নিয়েই তো অসহিষ্ণুতা ছড়িয়ে গেল। কি বললেন যে আমার দেশের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি, এই 160 কোটি মিলে আমরা এক হয়ে যাব। এই বক্তব্য তো অখণ্ড ভারতকে সমর্থন করছে। তিনি তো বলতে পারতেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ভারতও স্বাধীন সার্বভৌম দেশ, আমরা দুটি স্বাধীন দেশ বিভিন্ন ইস্যুতে ন্যায্যতার সঙ্গে কাজ করব। সীমান্ত হত্যা, পানি ন্যায্য হিস্যা এবং বাণিজ্যিক যে বৈষম্য আছে সেগুলো দূরীকরণে আমি আমার মেয়াদকালে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো। তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হতো। তিনি তো আগুনে ঘি ঢেলে দিলেন এই ধরনের মন্তব্য করে। তিনি কি বলতে চান? যে আমরা এক হয়ে যাব? আমরা কি এক হয়ে যেতে পারবো সম্ভব? যদি তিনি তার বক্তব্যের মধ্যেই স্ট্যান্ড রাখেন বা থাকেন, তাহলে আমরা কি যে পরিস্থিতি দেখছি তা তো আরো ভয়াবহ। পুশ ইন বা পুশ ব্যাক, এই শব্দ দুটোই তো আসলে বেআইনি। পৃথিবীতে পুশ ইন এবং পুশ ব্যাক এটা তো আইনগতভাবে হতে পারে না। আপনার রাষ্ট্রে যদি অবৈধভাবে অন্য কোনো দেশের নাগরিক যায়, তাহলে কি করবেন? আপনি গ্রেফতার করবেন, থানায় নেবেন, তার বিরুদ্ধে মামলা হবে, সেই মামলা আদালতে বিচার হয়ে যখন প্রমাণিত হবে যে এই ব্যক্তিটি বহিরাগত, তখন তাকে আইনগতভাবে ওই রাষ্ট্রে পাঠাতে হবে যে রাষ্ট্র থেকে এসেছে। আমাদের প্রত্যাবাসন বা প্রত্যার্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে নতুন করে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, মালদাতে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী নিজেই তথ্য দিয়েছেন যে প্রায় 5,000-এর মতো বাংলা ভাষাভাষী মানুষকে এখন রাখা হয়েছে।
তিনি স্পষ্টভাবে বলেছেন যে এগুলোকে আর আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঠানোর দরকার নাই, আমরা সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেব, তারা পুশ ইন মানে ঠেলে পাঠাবে। এটাই কি সম্পর্ক উন্নয়নের কোনো নমুনা হতে পারে? সেটাই হতে পারে যদি না। মানিক ভাই আপনাকে ইন্টারাপ্ট করি, যে গত সপ্তাহে তথ্যমন্ত্রী কিন্তু এই পুশিনের বিষয়ে উনি একটি বক্তব্য দিয়েছিলেন, যদি কোট আনকোট বলি, যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা বাংলাদেশকে চাপে রাখার বা চাপে ফেলার কোনো বিষয় না। পুশিং কিন্তু হচ্ছে আমাদের এদিকে। ডাক্তার জাহিদুর তাহলে রহমান এটা বলেছিলেন। এটা কিভাবে এই ধরনের মন্তব্যকে আসলে কোনোভাবে কি মানে বাংলাদেশকে চাপে না রাখার কোনো ধরনের ইন্ডিকেশন হয় কি? মানে ডাক্তার জাহিদুর রহমান এই মন্তব্যটি জি। করেছেন, সেটি মনে হচ্ছে যে তিনি আসলে ভারতের পশ্চিমবঙ্গের সরকারের কেউ হয়ে মন্তব্য করেছেন। এই মুহূর্তে ডাক্তার জাহিদুর রহমান কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি তার পদের দিকে তাকান, তার 3টা দায়িত্ব: পলিসি, স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার এবং সংস্কৃতি। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আস্থাভাজন একজন দূত জি। তিনি কিন্তু প্রচলিত আমরা যে তকমা দেই না যে মৌলবাদী বা পাকিস্তানের দালাল, এই জাতীয় লোক না। তার যদি আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, তিনি কিন্তু ছাড় দিয়ে হলেও ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী। তিনি ছাত্র ইউনিয়ন করেছেন, এরপরে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য করেছেন। তিনি সবসময় এটা কিন্তু বলে থাকেন যে আমি ছাড় দিয়ে হলেও ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী। 2 ধরনের বিএনপির মধ্যে নেতৃত্ব আছে। এক ধরনের হচ্ছে আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে, যেমন রুহুল কবির রিজভী আহমেদ, তিনি তার নিজের শাল ফেলে দিয়ে বলেছিলেন যে ভারতীয় শাল এটা আমি ফেলে দিলাম বা আগুনে পুড়িয়ে দিলাম। আবার আরেক ধরনের নেতৃত্ব আছে যে না, ভারত আমাদের জন্য অপরিহার্য লাগবেই। তো আমি যদি দ্বিতীয় এই পন্থার মানুষ হিসেবে ডাক্তার জাহিদকে মনে করি, তাহলে এইরকম একজন ব্যক্তি যিনি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দূত, আবার ব্যক্তিগতভাবে তিনি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্বও করেন না। সবসময় ভারত যে তকমাটা দিতে চায় যে বাংলাদেশের মৌলবাদী উত্থান বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে দখল করে ফেলছে, তার বিপরীত জায়গার মানুষ ডাক্তার জাহিদুর রহমান। তাকে হেনস্থা করা হলো, তাকে বিমানবন্দরে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এটা কোনো ধরনের কূটনৈতিক শুভ আচরণ না। হ্যাঁ, অ্যাকসেপ্টেবল না। দেখেন এখন কি হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ডাক্তার জাহেদের এই ইস্যুকে সামনে রেখে অনেকগুলো গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। সেগুলো কি? গণ অভ্যুত্থানের পর ভারতের বিভিন্ন বিমান এবং স্থলবন্দরে বাংলাদেশের নাগরিকদের তালিকা করে সেই তালিকা অনলাইনে এন্ডোর্স করা আছে যে এই সমস্ত ব্যক্তি হচ্ছে ভারত বিদ্বেষী এবং তাদের ঢোকার ক্ষেত্রে অবশ্যই বিশেষ নজরদারি রাখতে হবে। কি বিষয়ে করা হয়েছে? প্রথমত সাংবাদিকদের একটা তালিকা আছে, সেটা যেমন কলকাতার দমদম বিমানবন্দরে, একইভাবে দিল্লিতে, একইভাবে গুজরাটে, বা আমাদের স্থলবন্দরের কথা যদি বলি বেনাপুলেও এই ঘটনা হয়েছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা গণ অভ্যুত্থানের পরে ভারতে গিয়েছেন বা পশ্চিমবঙ্গে গিয়েছেন। তারা বলেছেন যে ভয়াবহ, বিপত্তিকর, আপত্তিকর অভিজ্ঞতা। তারা অনেক কাঠখড় পুড়িয়ে স্থলবন্দর বা বিমানবন্দর পার হয়ে ভারতে ঢুকেছেন। এখন দেখুন সাংবাদিকদের একটা তালিকা করা হয়েছে, 1। 2 নাম্বার হচ্ছে গণ অভ্যুত্থানের যারা সংগঠক ছিলেন তাদের একটা তালিকা আছে। এর বাইরে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনীতিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের তালিকা তারা করে রেখেছে যে এইসব ব্যক্তিবর্গকে আমরা ঢুকতে দেব না, বা ঢুকতে দিলেও তাদের উপর সার্বক্ষণিক নজরদারি করা হবে। এখন ডাক্তার জাহিদুর রহমান এটা তো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে যাননি, তিনি জানিয়ে গিয়েছেন। তো এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন, তাকে হেনস্থা করা মানে বাংলাদেশকে হেনস্থা করা। তো সুতরাং এই ঘটনাটা ঘটিয়ে, এবং এমনও তো না যে না জানিয়ে গেছেন, উনি জানেন এটা একটা প্রপার একটা সেটাই তিনি জানিয়ে গেছেন, আমন্ত্রণপত্র এসেছে, তিনি জানিয়েছেন যথাযথ চ্যানেলে। তো তারপর দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার অবগত করেছে। যখন তাকে বসিয়ে রাখা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে, তখন বারবার হাই কমিশনার যোগাযোগ করেছেন যথাযথ কর্মকর্তাদের সঙ্গে, ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে, কিন্তু কোনো ধরনের সুরাহা তো 2.5 ঘন্টার মধ্যে হয়নি। তো এটা একদম অনাকাঙ্ক্ষিত এবং এটা মেনে নেওয়া যায় না। দিল্লির পক্ষ থেকে যে বার্তা আমরা পেয়েছিলাম যে সম্পর্ক উন্নয়ন করা হবে, এবং গত 16 বছরে যে কূটনৈতিক প্রক্রিয়ায় তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেইখানে তারা আত্মসমালোচনা করবে যে ওই সম্পর্কটা কেবল একটা দল এবং ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে কি করা প্রয়োজন? ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের তো ভারতের জনগণের সঙ্গে কোনো বিরোধ নেই। কিসের বিরোধ? আমাদের পানির জন্যে কলকাতায় প্রেস ক্লাবের সামনে ভারতের জনগণ প্রতিবাদ করে,
যে আমাদের প্রতিবেশী বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে পানি দেওয়া উচিত। জনগণে তো কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে বাংলাদেশ বিরোধী যে নীতি নিয়েছে ভারতের বর্তমান সরকার, সেই নীতির বিরুদ্ধে। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন, কামাল ভাইও দেখেছেন, যে জামালপুরের বক্সিগঞ্জের কামালপুর সীমান্তে একজন দাড়িওয়ালা বৃদ্ধ নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছেন, একটা বয়স্ক মানুষ, প্রায় 70 বছর বয়স। তো তাকে বিজিবিও নিচ্ছে না, বিএসএফও নিচ্ছে না। মানে বিএসএফ বলছে যে এই লোকটা বাংলাদেশি ঠেলে পাঠাচ্ছে, বিজিবি তখন প্রতিবাদ করছে, আমাদের বর্ডার গার্ড, যে না, তার তো কোনো কাগজপত্র নেই, প্রমাণ নেই, আমরা কেন নেব। 24 ঘন্টা খোলা আকাশের নিচে এই মানুষটা দাঁড়িয়েছিলেন। শুধু তাই না, অসংখ্য মানুষ নোম্যান্স ল্যান্ডে, এই যে ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্তে কিন্তু ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ অবস্থায় আটকে ছিলেন। তো এই ব্যক্তিটার পরে খোঁজ পাওয়া গেছে, তার নাম হচ্ছে ষষ্ঠী চন্দ্র বর্মন। এই ব্যক্তিটা, তিনি রাজশাহীর মানুষ, কিন্তু অপ্রকৃতস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত। ফলে তিনি কোনো না কোনোভাবে জামালপুরের বক্সিগঞ্জ হয়ে হয়তো, আমরা জানি না, নিশ্চিত না, যে পশ্চিমবঙ্গে চলে গেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে চলে যাবার পরে কি করা উচিত ছিল, তাকে গ্রেফতার করে আইনে সোপর্দ করা দরকার ছিল, আইনের আওতায় আনা দরকার ছিল, আদালতে তার বিরুদ্ধে মামলা হবে। সেটা না করে যে ভারতের বিজেপি সরকার হিন্দুত্ববাদীর তকমা গায়ে সেটে বলছে যে আমরা হিন্দুদের অধিকার রক্ষার জন্য এখন লড়াই করছি, এবং প্রকাশ্যে তারা এই নীতি তৈরি করেছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে কোনো হিন্দু যদি নিপীড়িত হয়ে যায় তাহলে তাদের নাগরিকত্বের সনদ দেখাতে হবে না, ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। সেখানে একজন হিন্দু ব্যক্তি যিনি বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ, তাকে পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও থেকে ধরে এনে এইরকম নোম্যান্স ল্যান্ডে 24 ঘন্টা দাঁড়িয়ে রাখা হলো। কে রাখলো? বিএসএফ। তাহলে কোন ধরনের মানবতা? তারা তো মানে এমন সাম্প্রদায়িক যে নিজের ধর্মের ব্যক্তিদের প্রতিও সুবিচার করতে পারছে না। তার মানে যারা আগ্রাসন করে তাদের কাছে ধর্ম, ভাষা, বর্ণ কিন্তু বিবেচ্য নয়, তাদের কাছে বিবেচ্য হচ্ছে যে শক্তি প্রদর্শন, ছোট রাষ্ট্রের প্রতি বিদ্বেষ প্রদর্শন। এটাই তো আমরা দেখতে পেলাম। তো এগুলো অবশ্যই প্রতিবাদযোগ্য এবং বাংলাদেশকে প্রতিবাদ করতে হবে, সুস্পষ্টভাবে চোখে চোখ রেখে বলতে হবে। যেটা কামাল ভাই বলছেন যে মেনে নিতে নিতে এমন হয়েছে যে ওনারাও বুঝতে পারছেন যাই করবেন আমরা মেনে নিচ্ছি, এটাও তো মানে ইট শুড নট বি, এটা একতরফা হয়ে যায়। আপনি 2014 থেকে 24 পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে 350 জন বাংলাদেশি ব্যক্তিকে সীমান্তে হত্যা করা হয়েছে। 350 জন, একটা গণহত্যার মতো। তো আমরা কি দেখেছি? ফেলানির হত্যাকাণ্ডের পরে তার বিচার কি হয়েছে? হয়নি। এই বিচার তো ভারতীয় হাইকোর্টে আটকে আছে, বিচার করেনি, সদিচ্ছা বা আন্তরিকতা তো নেই। সুতরাং সম্পর্ক উত্তরণের যে বার্তা দেওয়া হচ্ছে এটা কেবল মুখে মুখে, এটার বাস্তব কোনো ভিত্তি আমরা দেখতে পাচ্ছি না। অনাকাঙ্ক্ষিত, খুবই অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি যে ভারতের রাজনীতিকদের উপলব্ধি করা উচিত এই জনপদে কেউই আগ্রাসন মেনে নেয়নি, অন্যের আধিপত্য, দাদাগিরি কেউই মেনে নেয়নি। আমি যদি 1000 বছরের ইতিহাস সামনে রাখি, সময় যদি আমার থাকে পরে আমি নিশ্চয়ই বলবো। জি অবশ্যই। এখানে ভারতকে উপলব্ধি করতে হবে বা আমাদেরও মনে করিয়ে দিতে হবে কয়েকটা বিষয়। ভারত বড় রাষ্ট্র, বড় কিসে? গায়ে গতরে, আয়তনে, জনবলে। তো এই আয়তন বা জনবল দিয়ে কিন্তু এখন আর বড় ছোট নির্ণয় হয় না বিশ্বে। যদি বড় ছোট ওইভাবে নির্ণয় হতো তাহলে পাশের শ্রীলঙ্কা বা নেপালও কিন্তু ভারতের সাথে এইভাবে চোখে চোখ রেখে কথা বলতো না। আমাদের এখানে 5 আগস্ট যেটা হয়েছে এটা ভারতের জন্য কষ্টের, অবশ্যই বেদনার। এরকম ধাক্কা বা এই ধরনের অপমান ভারত শিকার হবে বাংলাদেশে, সেটা কিন্তু তারা ভাবেনি কখনো। অর্থাৎ এখানে শুধু শেখ হাসিনার পতন হয়েছে বা আওয়ামী লীগের পতন হয়েছে বললে সেটা আংশিক হয়ে যায়। এখানে ভারতেরও প্রকারান্তর একটা বিশাল পতন হয়েছে। এই মনোকষ্ট ভুলতে হয়তো বা তাদের সময় লাগবে, কিন্তু আবার বাস্তবতা কি? ভারত কি অবিরাম আমাদেরকে তাচ্ছিল্য করে যেতেই থাকবে বা পারবে? সম্ভব? সেটা সম্ভব নয়। সেটা গত কয়েকদিন কিন্তু আমরা এই পুরসিনের সময় দেখছি যে স্থানীয়রা কিভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আবার একটা কত সুন্দর পরিবেশ। আমরা সীমান্ত বলতে এখন যেমন যুদ্ধ যুদ্ধ বুঝি, বাস্তবতাটা কিন্তু ওই রকম ছিল না। আমাদের বিজিবি, বিএসএফ দেখা গেছে পাশাপাশি চৌকিতে বসে বসে তারা গান গায়, আড্ডা করে। সীমান্তে প্রচুর বিয়ে হয়, কিন্তু হয়তো গাছটা বাংলাদেশের সীমানায়, ফলটা ভারতের সীমানায় পড়ে, ওখানে একটা মিলমিশ আছে। কিন্তু শুধুই ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক
যে ডালপালার কারণে তারা এই যন্ত্রণাটা রীতিমতো আরোপ করে, যেটার শিকার হই আমরা। আর এবারেরটা তো একদম ঘোষণা দিয়ে হয়েছে, গোপনে হয়নি, চুপিসারও হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ সহ লাগোয়া কয়েকটা রাজ্যে তারা যখন এরকম একটা এজেন্ডা নিয়ে তারা কাজ করেছে, অথবা আমাদের মধ্যে কারো কারো বলার একটা ইচ্ছা আছে যে এটা স্থানীয় বিষয়, তাদের রাজ্য সরকারের বিষয় না, মোটেই না। তাদের বিএসএফ কিন্তু রাজ্য সরকারের বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনী। আবার এবারের পশ্চিমবঙ্গ সহ যে আশপাশের নির্বাচনগুলোতে যে নির্বাচনী দায়িত্ব পালন করেছিল, রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেনি, কেন্দ্র থেকে এসেছেন। এমনকি কোথাও কোথাও তো বড় বড় নেতারাও অবস্থান নিয়েছেন এইসব এলাকায়, তাদের একটা এজেন্ডা ছিল। এখন তারা যদি মনে করে যে শত্রুতা অব্যাহত রাখবে, সেটা তাদের উপলব্ধি করতে হবে। আর আমাদের দিক থেকে বলতে হবে, সেটা আবার আমাদের এই সাইড থেকে উপলব্ধি করতে হবে যে আসলে কি উপলব্ধি কি করতে হবে ইন্ডিকেশন আসছে, যে সেটা কাহাতক। কারণ সেটাই। বাস্তবতাটা এত নিষ্ঠুর। আমরা যদি মনে করি যে আমরা ভারতের পাশে আর থাকবো না, আমরা এখান থেকে সরে যাব, সম্ভব না। আবার ভারতও যদি চায় যে আমাদেরকে আর সহ্য হচ্ছে না তাদের, আমরা ইদানিং তাদের কথাবার্তা শুনি না, জি, আমাদেরকে সরিয়ে অন্য কোথাও দিয়ে দিবে, সম্ভব না সেটা। কিন্তু তারা মাঝে মধ্যে যেই বয়ানগুলো ছাড়ে এত অপমানজনক। সেটাই। এবারও বলেছে যে আমাদের এখান থেকে যারা ওখানে গিয়ে আছি, আমরা ওখানে গিয়ে থাকবো কোন দুঃখে? ভারতে কি আছে? ভারতের আপনি শিক্ষার হার আমাদের চেয়ে বেশি না, মাতৃমৃত্যু শিশু মৃত্যুর অবস্থা বড় করুন, তাদের স্যানিটেশন অবস্থা আমাদের চেয়ে বড় করুন, তার উপর আছে বর্ণ বৈষম্য। ওই তুলনায় আমরা কিন্তু অনেক স্বস্তিতে আছি। বরং একটা আলোচনায় আসা উচিত এখন, যেটা কিছুদিন এসেছিল আলোচনায়। আমাদের একজন উপদেষ্টা ওই নিয়ে কিছু সংখ্যা বলেছিলেন মাঝে মধ্যে, যে তারা আমাদের এখানে কাজ করতে আসে এবং থেকে যায়, কখনো পরিচয় গোপন করে। এমনকি তাদের স্যালারিও বেশি হয় বাঙালিদের কাছ থেকে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। তো আমরা তো এই সরকারের মধ্যে এই নিয়ে কোনো তাড়না দেখছি না। এমনকি যেই উপদেষ্টা বলেছিলেন, আমি নামে বলে ফেলি, ডক্টর আসিফ নজরুল বলেছিলেন এই নিয়ে, তিনি একটা সংখ্যাও দিয়েছিলেন যে কত সংখ্যক আমাদের এখানে আছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখি নাই যে অন্তত একটা সুমারি করে যাওয়া। অথচ পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে নিয়ে শুধু সুমারি হয়, মুসলমান নিয়ে একটা সুমারি হয়, বাংলা ভাষাভাষী নিয়ে একটা সুমারি হয়, দেখতে চলতে একটু বাঙালি মানে বাংলাদেশের বাঙালি মনে হয়, তাদেরকে নিয়ে একটা সুমারি হয়। তো আমাদের তো সুমারির ব্যবস্থা আছে, বিডা যে প্রতিষ্ঠানটা আছে, জি, তাদের কাছে তো এটা থাকতে পারতো যে ভারতের কতজন আমাদের এখানে সেখানে। চাকরি করে, পরিচয় হোক আর পরিচয় গোপন করে হোক। আমরা কিন্তু সেদিকে যাইনি। তো আমাদের দিক থেকে এই কথাগুলো একটু একটু করে মনে করিয়ে দেওয়া দরকার। নয়তো তারা আমাদের ডাক্তার জাহিদের সাথে করেছেন, মোশাররফ করিমের এখানে সাথে আরো ঘটনাও করেছেন, ঘটতে পারে। আর অনেক ঘটায় যেগুলো আমরা জানিও না বা সহ্য করে আসি। আমরা মোটা দাগে 3টা কারণে মূলত ভারত যাই। ওখানে খাইতে যাই না, পড়তেও যাই না, চাকরি করতেও যাই না, ব্যবসা করতেও যাই না, তারা আসে। এটা পরিষ্কার করা দরকার। আমরা যাই চিকিৎসার জন্য মাঝে মধ্যে। তো চিকিৎসা নিয়ে তারা যখন ডিস্টার্ব শুরু করেছে মাঝে মধ্যে, আমাদের মধ্যে কিন্তু বিকল্প হিসাবে চীন যাওয়ার প্রবণতা শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই, আমাদের মধ্যে বেড়ানোর জায়গাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে সাম্প্রতিক সময়। খেয়াল করে দেখুন, দেশীয় রিসোর্ট সেন্টারগুলো কিন্তু খুব জমেছে। দেশের মধ্যে আমরা অনেকটা ঘোরাফেরা বাড়িয়েছি, চীন চলে যাচ্ছে, থাইল্যান্ড চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে একটু ধর্মীয় বিষয়ে অনেক মানুষ যায়, সেটা হচ্ছে আমাদের আজমির শরীফে যায় অনেকে, সেটাও কিন্তু তাদের জন্য একটা অর্থনীতি। অর্থাৎ এক অর্থে আমরা তাদের মানি সোর্স, কিন্তু আমরা কিছু আনছি না ওখান থেকে, তারা আমাদের কাছ থেকে ইনকাম করছে। এগুলো তাদের সাথে কথা বলার দরকার আছে, পরিষ্কার করে, অবশ্যই মিনমিন করে নয়, পরিষ্কার করে বলার দরকার আছে। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কিন্তু শক্ত কথা বলা হয়েছিল, একটা পর্যায়ে শক্ত কথার জের কিন্তু ভালো হয়েছে। ভারতের সাথে কিছুদিন কিন্তু আমাদের খুব মর্যাদাপূর্ণ সম্পর্ক গেছে, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ডক্টর ইউনূস আমলেও কিন্তু অন্তত শক্ত কথা নগদে বলার একটা চর্চা শুরু হয়েছিল। তো সেটা বোধহয় মনে রাখার দরকার আছে আমাদের। মানে সম্পর্ক ভালো করতে চায় অবশ্যই। এবং এটা বিচ্ছেদ সবাই চাচ্ছে, অবশ্যই আমরা দুই দেশই চাই না। চায়, অবশ্যই সেটা এই বিচ্ছেদ চাই না। ক্ল্যারিফিকেশনের জি, মাধ্যমে মর্যাদাটা যেন থাকে। এই সেটাই। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, আমরা জানি যে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে 12 জুন গ্রেফতার করে দুবাই পুলিশ, এবং বলা হচ্ছে এই যে দুদকের যে মামলাটা ছিল সেই মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের কাছে করা বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারটা করা হয়েছে। এবং এরপর কিন্তু যেটা এরপরের যে ঘটনাটা সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে 30 দিনের মধ্যে দেশে ফিরিয়ে নিতে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে। কামাল ভাই, আপনার কাছে প্রশ্নটা করতে চাই, তাহলে
ওনাকে যদি আসলে আনার প্রক্রিয়াটা শুরু হয় বা আনা যায়, তাহলে এরকম তো আরো অনেকেই আছে, শুধু ওই দেশে না, আরো অনেক দেশে আছে। তাহলে কি আমরা আশা রাখতে পারি যে এনাদেরকে ফিরিয়ে আনতে জি, আশা তো পারবে? অবশ্যই করতে পারি। একটা ঘটনা যখন ঘটেছে, জি, আর এমন একজনকে দিয়েই ঘটেছে, তিনি আসলেই বেনজির, আসলেই অনজির, আসলেই নজিরবিহীন। তিনি গুরুত্বপূর্ণ যে শেষ দিকে যে 3টা দায়িত্ব পালন করেছেন, জি। ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পরবর্তীতে পুলিশের প্রধান, 3টা পদে বাংলাদেশে এমন একটা হাইপ তুলতে তিনি সক্ষম হয়েছেন তার বাহিনীকে দিয়েই, অথবা তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগকে দিয়েই, যে যেন ডিএমপি কমিশনার জিন্দিগিতে উনিই প্রথম হয়েছেন, অথবা র্যাবের ডিজিও তিনিই প্রথম হয়েছেন, আর কেউ এটা কখনো হয়নি, হবেও না। শেষ পর্যন্ত পুলিশের আইজিপি হিসাবেও তিনি এমনই আইজিপি হয়েছেন একেবারেই নজিরবিহীন। তিনি যা বলেন সেটাই আইন। তিনি খিঁচুনি দেন, তিনি ধমকি দেন, হুঙ্কার দেন, আবার ওনার আশেপাশে যেতে পারলে নিজেকে গর্ব বোধ করার মতো অসংখ্য মানুষই আমরা এই বাংলাদেশে দেখেছি। আর সাথে একটা ছবি তুলতে পারলে তো ওইটা একেবারে বোনাস, অনেক কিছু স্বাভাবিক হয়ে যায়। এতই তিনি নজিরবিহীন। তো তিনি তার গ্রামের বাড়িতে মতুয়া সম্প্রদায়, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আরেকটা সম্প্রদায় আছে মতুয়া সম্প্রদায়, যারা একটু নিরিবিলি নিরীহ, সমূলে উচ্ছেদ করে ফেলেছেন গোপালগঞ্জ থেকে। তাদেরকে উচ্ছেদ বলা শুধু দেশান্তরী পর্যন্ত করেছেন। এই যে অভিযোগ আমরা তখনও শুনেছি যে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ নিয়ে অনেক কথা আছে ভিতরে ভিতরে, গেল এই দিক। ঢাকার আশেপাশে ওনার রিসোর্ট, ওনার পার্ক, এগুলো কি রাতারাতি গোপনে হয়ে গেছে বা কোনো জাদুমন্ত্র দিয়ে ফুঁ দিয়ে হয়ে গেছে? জমিন দখল করতে হয়েছে বা কিনতে হয়েছে, বিশাল বিশাল ভবন তৈরি করেছেন, এগুলো কেউ দেখেনি, জিনভূতে করে দেয়নি। কিন্তু বরং তখনই আমাদের কাছে তথ্য ছিল ওনার অধীনস্থ কোন পুলিশ কর্মকর্তা ইটের কাজটুকু করেন, রডের কাজটুকু করেন, এই বিশাল অট্টালিকা বানান। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা যখন শুনি বা জানি তখন এমনভাবেই শুনি যে মনে হয় গত রাতে বুঝি কাণ্ডটা হয়েছে। তিনি বছরের পর বছর এগুলো করেছেন। তো তিনি রাজনৈতিক সেবাও এত দিয়েছেন, কয়েকটা নির্বাচনে তার বিশাল ভূমিকা, কিভাবে পাশ করাতে হবে, কাকে পাশ করাতে হবে। অর্থাৎ তিনি সম্ভবত ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে খুব একটা আমলে রাখতেন না। তো এই মানের একজন ব্যক্তি পাকড়াও হয়েছেন, এটা কিন্তু বড় দাগের ঘটনা। আর আপনার প্রশ্নে জবাবে বলতে হয়, দুবাইয়ের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, এই কথা যেমন সত্য, কিন্তু বাড়তি দুটো আইন আছে, আইনগত সহযোগিতার বিষয়। ওখানে ব্যাখ্যা আছে কি কি করলে কি হয়, ওই ব্যাখ্যা দৃষ্টিতে ওই আইনেও তাকে আনা যায়। এখন এই ক্ষেত্রে নির্ভর করছে, আইনের বিষয়েও নির্ভর করছে, কূটনৈতিক চেষ্টার কথাও নির্ভর করছে। একটা ঘটনা এখন মনে করিয়ে দিতে হয়, সিলেটে খুব চাঞ্চল্যকর একটা খুন হয়েছিল, খাদিজা নামের একটি মেয়েকে। ওই কাণ্ডটা ঘটিয়েছিল, ছেলেটার নাম সম্ভবত বদরুল, খুব আলোচিত ঘটনা ওই সময়ের। তাকে কিন্তু 3 দিনের মাথায় সৌদি আরব থেকে ধরে নিয়ে আসা সম্ভব হয়েছে, কারণ সরকারও চেয়েছে, সরকার সৌদি আরবের সাথে ওইভাবে যোগাযোগটা করতে পেরেছে। তো এই মুহূর্তে সরকার কিভাবে চায়, কিভাবে আনতে চায়, কিন্তু ওই 30 দিন শব্দটা শুনে কিন্তু আবার একটু 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 জটিলতা পেকে গেল। 30 দিন মানে অন্তত 30 দিন। তো এটা যদি সরকার শক্ত হাতে কূটনৈতিকভাবে দেখে অবশ্যই পারবে। আর এখান থেকে যেটা আমি একদম এই মুহূর্তের সাম্প্রতিক ঘটনা হিসাবে বলতে চাই, বেনজিরের এই ঘটনার থেকে পুলিশের বাদ বাকিদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে কি আরও ক্ষমতাই জনমের জন্য অসীম ক্ষমতা নয়। কারণ আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি যে কারো কারো মধ্যে একটু বেনজির হওয়ার একটু বোধহয় আউস আছে, চেষ্টা আছে, বা বেনজির হইতে না পারলে অন্তত বিপ্লব যদি হওয়া যায়, নইলে হারুন যদি হওয়া যায়, কিছু একটা হওয়ার একটা টেন্ডেন্সি আছে। কিন্তু কারণ তারা সমাদৃত হয়েছেন। আর সোশ্যাল মিডিয়া খুলে আপনি দেখেন বেনজিরের জন্য কান্নাকাটি কিন্তু অনেকজনেই করছেন। কেউ বলছেন খবরটা ভুয়া, কেউ বলছেন না ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের, কেউ বলছেন না ধরাই হয়নি, ওনাকে চা খেতে দাওয়াত দেওয়া হয়েছিল। তো তার মানে কি আমাদের সামাজিক বাস্তবতা আমরা কিন্তু দেখছি। আমাদের পুলিশ বাহিনীকে কখনোই আমি অক্ষম মনে করি না। নানান ঘটনা দৃষ্টি যদি আপনি দেখেন, পুলিশ বাহিনীর ট্রেনিং তো, প্রশিক্ষণ তো শীর্ষ পর্যায়ের, উচ্চ মার্গের প্রশিক্ষণ আমাদের পুলিশের। এখন তারা এটা কোনভাবে কাজে লাগাবে? আমাদের বর্তমান আইজিপি সম্ভবত এই সময় দেশে নেই, তিনি সম্ভবত নায়াগ্রা জলপ্রপাত দেখতে গেছেন। তো আমরা এখানে কোন প্রপাতের মধ্যে আছি? দেখেন, ছোট্ট 2টা ঘটনা আমি পাশাপাশি দেখাই। জি,
রামিসার হত্যাকারীকে পুলিশ ধরে ফেলেছে 2 থেকে 3 দিনের মধ্যে। জি এটা সক্ষমতার একটা জানান দেয়া। ঠিক একই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন কক্সবাজারে প্রোগ্রাম করেন, ওখানকার ডিবি পরিচয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা আমাদের ক্রিকেটার নাইমকে ধরেছে একদম ওই বেনজিররা যেভাবে ধরতেন, হারুনরা যেভাবে ধরতেন। তাহলে আপনি কি দেখলেন? সক্ষমতা ঢাকায় এক চিত্র, সক্ষমতা চট্টগ্রামে আরেক চিত্র। Right. তাহলে সরকারের এখন দায়িত্ব সক্ষমতাটাকে কোন দিকে নেবে, কোন স্ট্যান্ডার্ডে রাখবে। জি ধন্যবাদ আপনাকে। মানিক ভাই, আপনার কাছেও একই বিষয় জানতে চাচ্ছি। এই যে যেটা বলছিলেন কামাল ভাই, যে নজিরবিহীন অপরাধের জন্য অভিযুক্ত একজন, আমি ওনাকে যদি এটাই বলি যে এই যে ফিরিয়ে আনার যে একটা প্রক্রিয়া শুরু হলো, এটা আসলে কি মেসেজ ক্যারি করছে আপনার মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে। ফিরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, ইতোমধ্যে দুদক থেকে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এই মুহূর্তের খবর। জি আমাদের সামনে একটা উদাহরণ আছে। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হত্যা মামলার 2 আসামিকে দুবাই থেকে ফেরত আনা হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হত্যা মামলার 2 আসামিকে এই দুবাই থেকেই আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে ফিরিয়ে আনা হয়েছে। সুতরাং একই পন্থা যদি আমরা অনুসরণ করি তাহলে ফলপ্রসূ হতে পারে। তবে কিছু চ্যালেঞ্জ আছে। যেহেতু তিনি বাংলাদেশ সরকারের সাবেক পুলিশ প্রধান, সুতরাং তার অবস্থানটা একটু অন্যরকম। এক্ষেত্রে আমাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটা সিকিউরিটি এগ্রিমেন্ট আছে। সেই সিকিউরিটি এগ্রিমেন্টকে আমরা সামনে রাখতে পারি, কিন্তু 30 দিনের মধ্যে যে আবেদন আমাদের করতে বলা হয়েছে, সেই আবেদনে তার বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট দলিলাদি উপস্থাপন করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে সেই দলিলগুলো উপস্থাপন করতে হবে যাতে সেগুলো ফেক প্রমাণিত না হয়। কারণ এই বিষয়টাও আসতে পারে, বা তার যদি আইনজীবী সেখানে নিয়োগ হয় তাহলে এই বিষয়টি আসতে পারে যে রাজনৈতিক হয়রানি করবার জন্য তাকে আসলে ইন্টারপোলের মাধ্যমে আটক করা হয়েছে বা বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তো সেই বিষয়টি যেন আমরা উতরে যেতে পারি যে এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, বরং তার সুস্পষ্ট অপরাধের পরিপ্রেক্ষিতেই তাকে বাংলাদেশে ফেরাতে হবে। তো তাহলে আমরা মনে হয় যে তাকে ফিরিয়ে আনতে পারবো। একটা বিষয় বলেছেন যে কি বার্তা যাচ্ছে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন বা এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী হোক না কেন, তাকে যে আইনের আওতায় আসতে হয় এটি প্রমাণিত হচ্ছে। যেমন অনেকে বলে থাকেন যে এই গণ অভ্যুত্থানের পরে তো কোনো লাভ হলো না, কারণ সংস্কার হচ্ছে না, এই আক্ষেপ কিন্তু করে থাকেন। কিন্তু দেখুন, একটা বিষয় তো প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের ক্ষমতাই হচ্ছে শেষ কথা। জনগণ চাইনি বলেই তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারেনি, অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। তো এখানেও একই কথা বলা যায় যে আপনি যদি অপরাধ করেন, সেটা যতই পুরনো হোক না কেন, তামাদি হোক না কেন, বিচারের আওতায় আপনাকে আসতে হবে। দেখুন, আপনার চোখে নিশ্চয়ই তার সেই ব্রিফিংগুলো ভাসছে, হাত নাড়িয়ে নাড়িয়ে একজন পুলিশ প্রধান তিনি কিভাবে বক্তব্য দিয়েছেন, কিভাবে অহংকার গর্ববোধ নিয়ে কথা বলেছেন। এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা করে ফেলবো, এটা না হলে এটা করব। মনে হয়েছে যে মাটির নিচ থেকে ধরে আনবো। মনে হয়েছে যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এবং তিনি প্রকাশ্যেই বলেছেন যে আমি 2013 সালের 5ই মে যদি হেফাজতের প্রোগ্রামে অভিযান না চালাতাম তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন না। আমার কারণে শেখ হাসিনা ক্ষমতায় আছেন, বা নির্বাচনগুলো নির্বিঘ্নে করে তিনি ক্ষমতায় আসতে পেরেছেন। দম্ভের চূড়ান্ত পর্যায়ে যাবার কারণেই তো হাসিনার আমলেই, ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনার আমলেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তাকে পালিয়ে যেতে হয়েছে। এবং এখন যে এই যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছে, ইন্টারপোলে অভিযোগ দায়ের। তো দেখুন, অপরাধ করলে শাস্তি হবেই। আমার মনে পড়ছে যে ব্রুনোর কথা, ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল 16 শতকে, কিন্তু 19 শতকে এসে পাদ্রীরা এটা আত্মসমালোচনা করে স্বীকার করেন যে তাকে যে এভাবে হত্যা করা হয়েছে খ্রিস্টান যাজকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে, এটা যথার্থ হয়নি। তার মানে ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হবে না। আপনি যদি অপরাধ করেন কোনো না কোনো ভাবে, আপনি হয়তো মরে যাবেন, শেষ হয়ে যাবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম বা ইতিহাসের পাতায় সেটা লিপিবদ্ধ থাকবেই যে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন মানুষের উপর। তো সেই জন্য এটা অবশ্যই একটা স্ট্রং মেসেজ আমাদের সমাজের জন্য। এখন যারা শাসন ক্ষমতায় আছেন বা বিভিন্ন দায় দায়িত্বে আছেন, কামাল ভাই বলছিলেন যে অনেকে চেষ্টা করছে ওই পর্যায়ে যাওয়ার বা কাছাকাছি, ওই যে আপনি যেটা বললেন যে দম্ভের পরিণতি হবেই, তো ওটা দেখেও একটা এটা যদি আসলে কমপ্লিট হয় এবং উনি ফিরে আসেন ওনার এই
মানে অভিযোগের পরিপ্রেক্ষিতে এটা বিচার হয় আসলে, এই দৃষ্টান্তটা খুবই দরকার এবং খুব আমার মনে দরকার হয় ছিল এই অবশ্যই, দৃষ্টান্ত। অবশ্যই, খুব যিনি দরকার ছিল। বলতেন মাটির নিচ থেকে ধরে নিয়ে আসবেন, ওনার ডুব দিতে হয় দুবাইতে গিয়ে, ওই ডুব থেকে আবার ওনার ধরাও পড়তে হয়। জি এটা তো সবার জন্য একটা মেসেজ। কাজে এখন যারা ওনার মতো বীর বিক্রম হতে চান, সাহস দেখাতে চান, তাদেরকে ভাবতে হবে যে এই ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয়। আর মুমিনুল ভাই একটা যথেষ্ট কথা বলেছেন, খুব যথার্থ, যে আমাদের কাগজপত্র সাবমিটে যেন কোনো ত্রুটি না থাকে, কারণ এত স্পর্শকাতর বিষয়টা, এটার সাথে রাজনীতি আছে। কিন্তু আবার এটা মনে রাখার দরকার আছে, এই বেনজিরের দাপটের সময়ে আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুম হয়েছিলেন। জি অতএব এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে যেন কোনো প্রতিশোধ অথবা কোনো রাজনৈতিক রং ওই সেটাতে ধরনের লাগানো যেন না কোনো যায়, intention না এটা থাকে, স্বচ্ছভাবে বিষয়টা তুলে ধরা হয়। ট্রাইব্যুনালও কাগজপত্র আছে, এর মধ্যে অবশ্যই। তদন্তগুলোর শেষ। এবং এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উঠবে, কারণ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তিনি যুক্ত আছেন। জি ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ। মোস্তফা ভাই এবং মানিক ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার অনেক জন্য এবং ধন্যবাদ একটি সুন্দর আপনাকে। আলোচনার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।